কলমে আয়েশা সিদ্দিকা। পর্ব 20। দরজা বন্ধ হতেই ঘরটা যেন হঠাৎ ছোট হয়ে এলো। তেজ রাইসার হাত ছেড়ে দিল, কিন্তু চোখের আগুনটা নিভল না। রাইসা কবজি ঘষতে লাগল। শক্ত হাতের বন্ধনীতে ছিল ব্যথা তো প্রাপ্য। তেজ ঠান্ডা গলায় বলল, ওর কাছে পড়তে চেয়েছ? রাইসা থমকে গেল। এমন প্রশ্ন আশা করেনি। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আম্মু বলেছিল একজন পড়াতে আসবে। একজন পড়াতে আসবে বলল, আর তুমি রাজি হয়ে গেলে? জানতে চেয়েছিলে মেয়ে নাকি ছেলে? জি না। যাও এখান থেকে। রাইসা অবাকের চরম পর্যায়ে। সে কি ইচ্ছে করে এখানে এসেছে? নিজেই হাত ধরে বস্তার মতো টেনে নিয়ে এলো। আবার নিজেই বলছে, যাও এখান থেকে। ফাজলামির হয়তো একটা লিমিট আছে। যদি রাইসা একটু শক্ত হতো তাহলে হয়তো এই কথাগুলোই বলে প্রতিবাদ করত। রাইসা কেমন চুপচাপ চলে গেল। রাইসা যাওয়ার সাথে সাথে অডিও তেজের নাকের ডগা দিয়ে রাইসার পিছু নিয়ে বেরিয়ে গেল মাউ মাউ করতে করতে। তেজ সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তার বলার কিছু নেই। তার ঘরের পোষা হয়ে এখন আরেকজনের পিছু পিছু ঘোরে। তেজের ঘরে এখন দেখা যায় না বললেই চলে, যতক্ষণ নিজে থেকে ধমকি দিয়ে না আনে। একেই বোধহয় বলে, দুধ কলা দিয়ে কালসাপ পোষা। এতদিন আমি পেলে পুষে বড় করলাম, আর উপর একজন এসেই তাকে আমার দিক থেকে টেনে নিল। কি জোর মেয়েটার! মিনমিন করে আওড়াল, শুধু তাকেই যে টানছে এমন তো নয়, সাথে আমাকেও। মৃগনয়নীর ক্ষমতা ধ্বংসকারী ক্ষমতা। যে চোখ সেকেন্ডেই তেজের তেজ ধ্বংস করে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখতে পারে। সে নিশ্চয় বিশাল কিছু। হাতের তালু দিয়ে কপালে স্লাইড করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। বাড়িতে এসে মায়ের এসব কর্মকাণ্ড দেখে রেগে ফায়ার হয়েছিল। তার বউকে পোড়ানোর জন্য তারই ফ্রেন্ডকে ডাকা হয়েছে, অথচ বিন্দু মাত্র খবর সে জানে না। জানলেও কি লাভ হতো? হতো না। তখনই বারণ করে দিত, এত বাড়তি ঝামেলা হতো না। এই যা বউ হিসেবে মানে না, অথচ বউকে কোথায় পড়াবো না পড়াবো কৈফিয়ত দিতে হবে। সবার তেজের আগুন একেবারে শিখায় শিখায়। আমাকে কোনো গুরুত্ব মনে করে না। বাড়িতে আমি একটা আগাছা মাত্র। ভয়ঙ্কর রেগে রেগে কথাগুলো স্বামীর কাছে বিচার স্বরূপ বলছে মেহরিমা নওয়ান। মেয়েদের এই দুইটা জায়গা নিজেকে নিরপরাধ প্রমাণ করা। এক বাবার বাড়িতে যে কেউ কোনো কিছু বললে বাবা হয় একমাত্র খুঁটি, আর স্বামীর বাড়িয়ে বাচ্চা কাচ্চা কিছু বললে স্বামী। তিনি এখন তার সামনে দাঁড়িয়ে আছে। মাহতাব নওয়ান সবে অফিস থেকে এসেছে, এখনো রুমে ঢুকতে পারেনি। মাহতাব নওয়ান কোন দিকে যাবে বুঝতে পারছেন না। সামনে ছেলে, মেয়ে, স্ত্রী, ছেলের বউ সকলেই উপস্থিত। অবশ্য উপস্থিত থাকতে বাধ্য হয়েছে তেজ। মায়ের এমন চেঁচানো নেহায়েত বিরক্ত মনে হল। প্লিজ তোমাদের নাটক শেষ করো, আমার কাজ আছে। তেজের দিকে রাগী চোখে তাকালেন তার মা। আমার কথা তোর কাছে নাটক মনে হয়? অভিনয় করি আমি? তেজ নিঃশব্দ, কোনো উত্তর করল না। সবই বুঝলাম, কিন্তু তুমি ফাহিমকে চলে যেতে বলেছ কেন? আমি তাকে আসতে বলেছি, তুমি না করার কে? কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানানোর প্রয়োজন মনে করো, যে আমি কারো অনুমতির তোয়াক্কা করব? তেজ বলে জোরে চেঁচিয়ে উঠলেন মাহতাব নওয়ান। দেখেছ তোমার ছেলের ব্যবহার? আমি বুঝতে পারছি না সামান্য একটা কারণে আমাকে কাঠগড়ায় দাঁড় করানোর মানে কি? তুমি তো বিয়েটাই মানো না, তাহলে তাকে নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিলে এভাবে তুমি হস্তক্ষেপ করতে পারো না। বিয়ে মানা না মানার প্রশ্ন এখানে উঠছে কেন? গলায় তো ঝুলিয়েছ, তারপর আবার কি বলতে চাও? আমি না মানলে কি বিয়েটা ভুল প্রমাণিত হয়ে যাবে? তোমরাই জোর করে বিয়ে দিয়েছ, এখন না চাইলেও আমার কথা মানতে বাধ্য। উপস্থিত সবাই হতভম্ব।
মার্জিয়া রাইসার হাত চেপে ধরে কানে কানে বলল, আমার কি মনে হয় জানো, ভাইয়া তোমাকে নিয়ে জেলাস। কোনো ছেলের কাছে পড়তে দিতে চায় না। দেখো কিভাবে আব্বু আম্মুর সাথে তর্ক করছে, আমি ভাবতেই পারছি না। গ্রেট ভাইয়া। রাইসা, মার্জিয়ার কথায় লজ্জা পেল। সত্যিই কি এমনটা? তবে এটুকু রাইসা খুশি হলো যে তাকে এত ঘৃণা করে সেও কেমন তার অধিকার দেখাচ্ছে। মাহতাব নওয়ান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তাহলে কি বলতে চাও, মেয়েটাকে পড়ালেখা বাদ দিতে বলবো? আমি তো এমন কিছু বলিনি। মেয়ে টিউটর রাখো, আমি কি বারণ করেছি? ফাহিম থাকলে কি অসুবিধে হতো? সে তো আমাদের চেতনা পরিচিত, রাইসাকে আরো ভালো মতো গাইড করতে পারত। এখন নতুন করে কাকে খুঁজব আমরা? তোমাদের আর কাউকে খুঁজতে হবে না। মেহরিমা নওয়ান বলল, হ্যাঁ এখন তো বলবি। নিজে খুঁজে আনো এখন, আমাদের পছন্দ হয়নি। দেখি তুমি কাকে খুঁজে আনো। আমি খুঁজতে যাব কেন? দরকার পড়লে আমি পড়াব। সবাই ভূত দেখার মতো চমকে উঠে তাকালো। মেহরিমা নওয়ান তিরস্কার হেসে বলল, তুই মনে হয় জানিস না, রাইসা কমার্সে পড়ে। তো ভাইয়া তুমি তো বিজ্ঞানের টিচার। রাইসা অবাক হল। সে এতদিন হলো জানে না তার স্বামী একজন টিচার, তাও আবার বিজ্ঞানের। বিজ্ঞানের টিচার হলে কি অন্য পড়া আমার জন্যে নিষিদ্ধ করা আছে? এই নিয়ে আমি আপাতত কোনো কথা শুনতে চাই না। বলেই সেখানে এক মুহূর্ত দেরি না করে হাঁটা ধরল নিজের রুমে। অবাক হওয়ার বিষয় বটে, ছোট থেকে যে ছেলেকে বারবার বলেও নিজের ছোট বোনকে পড়ানোর জন্য রাজি করাতে পারেনি, সে আজ স্বেচ্ছায় তার না মানা বউকে পড়ানোর দায়িত্ব নিল। তাও বড় কিনা যেই গ্রুপ তার চোখের বিষ ছিল। কমার্স মানে শুধুই ঝামেলা আর গুরুত্বহীন মনে হতো। কালের বিবর্তনে আজকে সেই গ্রুপ তার বউয়ের, এবং পড়ানোর সিদ্ধান্তও নিল। কি হবে আল্লাহ জানে। মেহরিমা নওয়ান ও মাহতাব নওয়ান এক অপরের দিকে তাকাতাকি করল। ইচ্ছে করেই এই গোলমাল পালিয়েছিল মেহরিমা নওয়ান। ফাহিমকে দেখে যে তার ছেলে বউকে নিয়ে কতটা পসেসিভ সেটা বুঝতে পেরেছিল। বয়স তো কম হল না। এসব অভিজ্ঞতা তার পূর্বের। নিজের ছেলেকে না বুঝলে তাহলে এই অভিজ্ঞতার কোনো দাম থাকত না। তবে এটুকু ভেবেছিল যে হয়তো তেজ বলবে এই বিয়ে আমি মেনে নিয়েছি। সেই মোতাবেক পেচ ধরেছিল। কিন্তু তার ছেলে কত প্রকারের ঘাড় তারা সেটাও প্রমাণ হল। কথা ঘুরিয়ে শুধু পোড়ানোর দায়িত্ব নিয়ে নিল কেমন বুদ্ধি খাটিয়ে। রাতের অন্ধকার ধীরে ধীরে বেড়ে ওঠে, যেন আকাশ নিজের আলো আস্তে আস্তে গুটিয়ে নিয়ে পৃথিবীর ওপর এক গভীর, নরম ছায়া মেলে দেয়। দিনের ব্যস্ততা, শব্দ, মানুষের তাড়া, সব যেন অন্ধকারের ভেতর ঢুকে শান্ত হয়ে যায়। বাতাসে তখন অন্যরকম অনুভূতি কাজ করে। শহরের ল্যাম্পপোস্টের আলোয় রাস্তাঘাট দিনের মতো চাকচিক্যময় হয়ে ওঠে। শহরে রাত দিন খুব একটা বিবেচিত হয় না। দিনের মতোই উজ্জ্বল চারিদিকে রাস্তাঘাট। কেবল ঊর্ধ্ব দিকে না তাকালে কেউ রাত্রি সম্পর্কে খুব একটা পরিলক্ষিত হবে না। সম্পর্ক টানাপোড়ন কোন দিক থেকে কোন দিকে যায় মাপকাঠিতে আনা মুশকিল। ঘড়ির কাঁটা এগিয়ে যায় টিকটিক করতে করতে। জমে থাকে কত না বলা কথা, না বলা স্বীকারোক্তি, চাপা রাগ আর অচেনা যত্ন, সব মিলিয়ে সম্পর্কের ভিতরে ভিতরে নতুন সমীকরণ তৈরি হয়। বাইরে থেকে যা তর্ক, ভেতরে তা হয়তো দাবি। বাইরে যা কঠোরতা, গভীরে তা হয়তো ভয়, হারিয়ে ফেলার ভয়, কেউ তাকে খুঁজে। অবশেষে রাইসা বোরখা পরে নিচে নামল। গাড়ির পেছনের সিটে মার্জিয়া ও রাইসা উঠে বসল। রাইসার থেকেও মার্জিয়ার মন বেশি খারাপ। সবাই যেখানে শাড়ি পরে আসবে সেখানে রাইসা বোরখা পরে এক এক অন্য গ্রহের প্রাণীর মতো লাগবে। এতটা কষ্ট লাগতো না, যদি না রাইসাকে সাজিয়ে কমপ্লিট করে দিত। সেই সকাল থেকে কত কষ্ট করে সাজিয়েছে। এক মুহূর্তেই সব বানের জলে ভেসে গেল।
নিকবের মাঝ থেকে দুইটি নয়ন যেন আকৃষ্ট করছে তেজকে। মিয়রের দিকে অক্ষিযুগল আটকে থাকার প্রয়াস চলল। এই চোখের মাঝে কি এমন দুর্বলতা আছে যা তেজকে বরাবরের মতোই ঘায়েল করে? এই কেবল এক মায়াবিদ্যা, নাকি পবিত্র বন্ধনের গৌরস? এই জন্যই প্রেমিকরা তার প্রেমিকার চোখে সর্বস্ব খুঁজে পায়। এখানে কেবল প্রেমিকের কথা বলা হয়েছে, কোনোকে পুরুষের কথা নয়। নারী সৌন্দর্য, সবচেয়ে বড় সৌন্দর্য, যদি তুমি যত্ন সহকারে আগলে রাখতে পারো। ওহে পুরুষ, নারী তোমার বিশাল যত্নে মায়াবলয়ের মতো আটকে পড়ে। তাকে সেইভাবেই যত্ন করো, সে মৃত্যুর পরেও খোদার কাছে তোমাকে ভিক্ষা চেয়ে নিবে। নারী জাতি মায়ের জাতি, নারী হল বাগানের ফুল। ফুলকে ভালোবেসে যত্ন করলে পুরোপুরি ফুটন্ত হয়ে তার সৌন্দর্যে তুলে ধরবে তোমার সামনে, ঠিক নারীরও তেমন। হঠাৎ চোখ সরে গেল পাশে রাখা ফোনের রিংটোনে। ডান হাতে ড্রাইভ করতে লাগলো আর বাম হাতে সিট থেকে ফোন তুলে কানে ধরল। কি রে, তেজপাতার তরকারিতে কাজ শেষ হয়নি? হলে চলে আসুন স্যার, রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, পিক করে নে। কথাগুলো বলল ফাহিম। জিহাদ আর ফাহিম রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, তিন বন্ধু একসাথে যাবে বলে। তেজ আরেকবার মিয়রের দিকে তাকিয়ে রাইসাকে এক পলক দেখেই বলল, তোদের কি গাড়ি নেই যে আমি তোদের পিক করব? আমি পারবো না, তোরা কিভাবে যাবি তোদের বিষয়ে? আরে আমরা গাড়ি রেখে। তেজ ইতিপূর্বেই কল কেটে দিয়েছে। বেককলের মতো কান থেকে ফোন সরিয়ে হাঁ করে তাকালো জিহাদের দিকে। গাড়ি চলছে তার বেগে। রাইসা আর মার্জিয়া টুকটাক কথা বলছে। মেহরিমা নওয়ান পই পই করে বলে দিয়েছেন যাতে রাইসার হাত ধরে ধরে থাকে, কেননা অনেক মানুষ হবে আজকের ফাংশনে। এত মানুষের মাঝে যদি কোথাও হারিয়ে যায়। এখনো খুব একটা বেশি চেনা জানা নেই। চারপাশে খারাপ মানুষ তো অভাব নেই। ইমরান দূরে দাঁড়িয়ে দেখছে সানজিদাকে। পরনের শাড়ি ফর্সা ত্বকে একেবারে জলজল করে উঠেছে। সানজিদা আর ইরা দুইজনেই একসাথে সিঁড়ি বেয়ে নামছে। ইরার মা বলে উঠল, আমার দুই মেয়ে দেখছি পরি। দুইজনের চোখে লাজুক লাজুক ভাব, আর ঠোঁটে হাসি। সানজিদা আর ইরা মাকে বলে চলে গেল। ইমরান ওদেরকে পৌঁছে দিবে। গাড়ির ভেতর থেকেই কয়েকবার আয়নায় তাকিয়েছে সানজিদার দিকে। বিষয়টা উপলব্ধি করতে পেরে কেমন অস্বস্তিতে পড়ে গেল। কিছু না পেয়ে জানালার দিকে সেটে গিয়ে মুখ অর্ধেক হের করে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে লাগল। আজ কতদিন হলো বাবা মাকে দেখা হয় না। গ্রামের সেই স্মৃতিগুলো ভেসে ওঠে অক্ষিস্পটে। সবার সাথে কাটানো মুহূর্তগুলো যেন এক স্বপ্ন হয়ে গেছে। বাবা মা যতই খারাপ হোক তারপরও তো তারা বাবা মা। নাবিলা বেগম রাইসার প্রতি অন্যায় করত, কিন্তু সানজিদাকে তার মায়া মমতার বাহুডোরেই রেখেছিল। মা তো সন্তানকে সবার চেয়ে ভালো রাখতে সব অন্যায় করতে পারে। মনে মনে ভাবে, তার বাবা মা কি তাকে মনে করে চোখের জল ফেলে তার মতো? মেয়ের অভাবে কি তারাও অসহায় হয়ে পড়েছে? হয়তোবা। রাইসাকে বোরখা পরিহিত দেখে রিমের হতাশা ভরা দিল কুচভি নেহি সামাজ আয়া। সেই সকাল থেকে রাইসাকে জ্বালিয়ে জ্বালিয়ে তার মতোই সাজিয়ে এসেছে, এখন যদি দেখে সে আসলে সেই সাজেই নেই, তাহলে কেমনটা লাগতে পারে? রিম মুখচোখের ভঙ্গি একেবারে রাগী ষাঁড়ের মতো করে কোমরে দুই হাত গুজে দাঁড়িয়ে আছে। রাইসা কিছুটা ইতস্তত হয়ে এগিয়ে গেল বান্ধবীর রাগের কবলে পড়তে। রিমের জন্য খারাপ লাগছে, কিন্তু তার তো কোনো কিছু করার ছিল না। অনেক বুঝিয়ে শুনিয়ে রিমকে মানল। এতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। রাইসা রিমের সাথেই থেকে গেল। আর মার্জিয়া বলে গেছে কোনো প্রয়োজন পড়লে যেন ফোন করে তাকে। আর বাসায় যাওয়ার সময় মার্জিয়া ফোন করে ডেকে নিবে। ক্যাম্পাস জুড়ে যেন আজ অন্য এক জগৎ। গেট পেরোতেই লাল সবুজের ঢেউ চোখে এসে লাগে। ছেলেদের গায়ে গাঢ় লাল পাঞ্জাবি, সোনালি বোতামে ঝিকমিক করছে বিকেলের রোদ। মেয়েদের পরনে বিভিন্ন শেডের সবুজ শাড়ি, করো পান্না, করো কচি পাতা,
করো গভীর শ্যামল। লাল টিপ, খোপায় গাঁদা আর রজনীগন্ধার মালা, কারো কারো হাতে কাচের চুড়ির টুংটাং শব্দে বাতাস যেন সুর তুলেছে। মঞ্চটা সাজানো রঙিন আলোকসজ্জায়। উপরে ঝুলছে লাল সবুজ কাপড়ের ঝালর, পেছনে বড় ব্যানার, তাতে দিনের নাম আর শুভেচ্ছা বার্তা। দুই পাশে জাতীয় পতাকা দুলছে হালকা বাতাসে। মাইকের সাউন্ড চেক চলছে। তার মাঝেই কারো হাসি, কারো ডাকাডাকি, কারো ছবি তোলার ভঙ্গি। সামনের সারিতে চেয়ার পাতা অতিথিদের জন্য। শিক্ষকরা আসছেন গম্ভীর, গর্বিত ভঙ্গিতে। শিক্ষার্থীরা দৌড়ে দৌড়ে ফুল দিচ্ছে, ব্যস্ততা তুঙ্গে। পেছনের এক কোণে ফুচকা আর ঝালমুড়ির স্টল, টকঝালের গন্ধে মন ছটফট করে ওঠে। হঠাৎ ঘোষণার কণ্ঠ ভেসে আসে। অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে অল্পক্ষণের মধ্যেই। সবাই আসন গ্রহণ করুন। ঢাকের মৃদু আওয়াজ, তারপর সমবেত কণ্ঠে উদ্বোধনী গান। চারপাশে হাততালি, উচ্ছ্বাস, আর চোখে মুখে এক অদ্ভুত আলো, যেন এই ক্ষণটুকুই জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। এই আনন্দমুখর পরিবেশের মাঝেই কেউ হাসছে, কেউ ভালোবাসায় ডুবে আছে, কেউ বা নিজের ভেতরের কষ্ট লুকিয়ে রঙের ভিড়ে মিশে গেছে। সুন্দরী। কর্ণকুহরে কথাটা আসতেই থেমে গেল রিমার রাইসা। দুইজনের পিছনে ঘুরে তাকালো। সামনে দাঁড়ানো নির্ঝর। মুখে তার হাসির নেই শেষ। রিমকে শাড়ি পরিহিত দেখে তার কবেই যে হার্ট ফেল হয়ে গেছে বোঝা দেয়। বাহ, তোমাকে শাড়িতে নারী লাগছে, বলল নির্ঝর। আমি যে পুরুষ সেটা জানিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না জানালে জানতেই পারতাম না। পুরুষ হতে যাবে কেন? তুমি তো সুন্দরী। রিম বিরক্ত নিয়ে রাইসার হাত ধরে ঘুরে যেতে লাগল। অমনি নির্ঝর গেয়ে উঠল। আমার মনটা করে চুরি। বুকে মারলি বিষের ছুরি। কোথায় গিয়ে হইলি গোপন। ধরতে নাহি পারি। পিঠে হাত পড়তেই ঘুরল নির্ঝর। অন্তর আর রাফিদ দুইজন হাসছে। অন্তর বলল, তুই পাগল হইলি নাকি? একটা মেয়েকে এভাবে বিরক্ত করছিস? বিরক্ত কথায় করলাম? ভালবাসায় তো প্রকাশ করছি। আবারও অন্তর বলল, তুই আর তোর ভালোবাসা এসব আমাদের সামনে বলবি না। রফিদের দৃষ্টিকোণ অন্যদিকে। রাইসা আর রিমের যাওয়ার পানে তাকিয়ে আছে। আশ্চর্য হলো, একটা অনুষ্ঠানেও মেয়েটা বোরখা পরে এসেছে। নিশ্চয় ভালো পর্দা করে। রাইসা আর রিমের যাওয়ার পানে তাকিয়ে আছে। আশ্চর্য হলো, একটা অনুষ্ঠানেও মেয়েটা বোরখা পরে এসেছে। নিশ্চয় ভালো পর্দা করে। মনে মনে ভেবে যাচ্ছে সবকিছু। সবকিছু নিয়ে বেশ ভালোই চলছে। জিহাদ এসে মার্জিয়ার সাথে দেখা করে নিল। বেশিক্ষণ একসাথে থাকল না। কারণ কখন যে এই শিক্ষক পেশায় কলঙ্ক লাগে ছাত্রীর সাথে ধরা পড়ে ঠাহর করতে পারবে না। যে যার মতো ঘোরাঘুরি করে চলেছে। অনুষ্ঠান শুরু হলো। স্টেজে উঠল প্রায় বিখ্যাত গানের ব্র্যান্ড, কুড়েঘর ব্র্যান্ড, যা তাশরিফ খানের। আলাপ করে মাইক হতে গান শুরু করল। চারিদিকে লেজার লাইটের আলোয় মুখরিত। এই জাহাঙ্গীর নগর আইসা আমার মাতাল মাতাল লাগে। এই মানুষ দেইখা মন পিঞ্জরায়। সুখের পঙ্খী ডাকে। আরে পারতাম যদি থাইকা যাইতে এই মানুষের মাঝে। গানে গানে কাটায় দিতাম আমার জীবন ডারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের বহরে। তাই তো আইলাম সাগরে। তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে।
গান চলছে তালে তালে, সব ছেলে মেয়েও সুর মিলাচ্ছে। কিছু পর রিম ওয়াশরুমে গেল। রাইসাকে এখানে থাকতে বলে গেছে। এত মানুষের মাঝে রাইসার যেন দম বন্ধ হওয়া অনুভূতি। মানুষের জাঁকজমক সবার জন্য হাসি খুশির নয়। এক নাগারে বসে থাকতে থাকতে হঠাৎ করে পিঠে সেই ব্যথার টান শুরু হলো। বাম সাইটে পিঠ বরাবর সামনে পর্যন্ত এক অসহনীয় যন্ত্রণা। কোনোরকম লম্বা শ্বাস নিল জোরে জোরে। চোখে পানির টলমল স্রোত বয়ে চলছে। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে স্বস্তির হলো। এই মেয়ে তোমাকে স্যার ডাকছে। রাইসা চট করে মাথা দুলিয়ে দেখার চেষ্টা করল উক্ত মেয়েকে দেখতে। মেয়েটি আবারও বলে উঠে, তোমাকে স্যার ডাকছেন। রাইসা অসম্ভব মনে করে নিজেকে দেখিয়ে আবার প্রশংসাসূচক বাক্য করল, আমাকে? হ্যাঁ তোমাকেই, যাও। রাইসা বুঝতে পারল না আসলে কোন স্যার তাকে ডেকেছে। আর কেনই বা তাকে ডেকেছে? রিমও নাই যে তাকে সাথে করে নিয়ে যাবে। একা একা যেতে কেমন ভয় লাগল। তবুও মেয়েটির দেখানো পথে এক পা করে এগুলো। প্রতিটি পায়ের ধাপে যেন নতুন করে ভয়ের অভিজ্ঞতা জানান দিচ্ছে। হাঁটতে হাঁটতে অনুষ্ঠানের ভিড় পেরিয়ে এলো মঞ্চের পেছনের দিকে। এই দিকটা তুলনামূলক নির্জন। দূর থেকে লেজার লাইটের রং এসে দেয়ালে পড়ে অদ্ভুত ছায়াও তৈরি করছে। রাইসা একবার পেছনে তাকালো, রিম এখনো ফেরেনি। মনে মনে দোয়া পড়ে সামনে এগিয়ে গেল। স্যার! কাপা গলায় ডাকল সে। ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো তেজ। রাইসার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। সে যেন কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল তেজকে দেখে। এতক্ষণ ভয় কমিয়ে এলো। চলো। রাইসা অবাক হলো। কোথায় যেতে বলছে? কি হলো, কথা কানে যায় না? রাইসা ঝিকে উঠল। ক কোথায়? বেশি কথা না বলে চুপচাপ আমার সাথে এসো। রাইসা পিছু পিছু হাঁটছে। তেজের সাথে তাল মিলিয়ে হাঁটার ক্ষমতা তার নেই। রাইসা দুইবার পা যতদূর যাবে তেজ সেখানে এক ধাপে চলে যাবে। তেজ সোজা হেঁটে গাড়ি পার্কিংয়ের দিকে এগিয়ে চলেছে। চারপাশে এখনো অনুষ্ঠানের উচ্ছ্বাস, মাইকের শব্দ, হাততালি, কারো উঁচু হাসি, সব পেছনে পড়ে যাচ্ছে ধীরে ধীরে। পার্কিং লটে কয়েকটা গাড়ি সমান তালে ভিড়িয়ে রাখা গাড়ি। রাইসার পায়ে যেন শক্তি নেই। পিঠের ব্যথাটা আবার টান দিচ্ছে। তবু তেজের পেছনে পেছনে হাঁটছে। বুকের ভেতর অদ্ভুত ধুকপুকানি। ভয়? নাকি নিরাপত্তা? নিজেও বুঝে উঠতে পারছে না। গাড়ির কাছে এসে তেজ থামল। চাবির রিমোটে চাপ দিতেই বিপ শব্দে দরজা খুলে গেল। সে একবার ঘুরে তাকালো রাইসার দিকে। ওঠো। আমি। তো আর কে আছে এখানে? রাইসা থমকে গেল। তার কণ্ঠে বিরোধ করার শক্তি নেই। ধীরে ধীরে দরজা খুলে পেছনের সিটে বসতে যাবে, তেজ থামালো। সামনে বসো। রাইসার বুকের ভেতরটা ধক করে উঠল। তেজ ওপাশে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। রাইসা কিছু না বলে মাথা নিচু করে সামনের সিটে বসল। নিকাবের আড়ালে মুখ লাল হয়ে আছে কি না বোঝা যাচ্ছে না, কিন্তু হাত দুটো শক্ত করে চেপে রেখেছে ওড়নার উপর। তেজ হেলে রাইসার সিটবেল্ট লাগিয়ে দিল। নিজেরটাও লাগালো। গাড়ি স্টার্ট হতেই হালকা কম্পনে শরীর কেঁপে উঠল। বাইরে লালসবুজ আলো পেছনে একে স্মৃতিময় হয়ে যাচ্ছে। ধীরে ধীরে গাড়ি এগিয়ে গেল আর অনুষ্ঠানের কোলাহল মুখর পরিবেশ মিলিয়ে গেল। তেজ এক হাত স্টিয়ারিংয়ে রেখে আরেক হাতে এসির গতি কমিয়ে দিল। কণ্ঠ একটু নরম। ওখানে আরও থাকতে চেয়েছিলে? রাইসা চমকে তাকালো। কি বলা উচিত তার? হ্যাঁ। এক কথা কতবার বলতে হয় তোমাকে? না, আসলে রিমকে বলে আসিনি। ও এসে খুঁজবে আমাকে। আর মার্জিয়া আপু আমাকে না বলে কোথাও যেতে বারণ করেছে। টেনশন করবে। তোমার কাছে ফোন নেই? জি, বাড়িতে রেখে এসেছি। তেজ পকেট থেকে ফোন বের করে কি করে আবার পকেটে রাখল। রাইসা জানালার দিকে তাকিয়ে আছে। বাইরের পরিবেশ দোলা দিয়ে যাচ্ছে। সময় এখন প্রায় দুপুর 2টা মতো। ঘুরাঘুরির করে লাঞ্চ করার পরেই অনুষ্ঠান শুরু হয়েছিল। আর তারপরেই তো তেজ তাকে নিয়ে এলো। অনেক খোঁজাখুঁজির পর মনে হলো মার্জিয়ার নাম্বার আছে তার কাছে। অমনি ফোন দিল। মার্জিয়া রিমকে বলল টেনশন না করতে। অনুষ্ঠান শেষ করে বাড়িতে যেতে যেতে লাগলো। মাঝপথে মনে হলো কেউ একটা পিছু পিছু আসছে। ঘাড় ঘুরিয়ে পেছনে দেখল। কেউ নেই।
সামনে ঘুরতেই চেঁচিয়ে 2 কদম পিছিয়ে আসলো। নির্ঝর সামনে দাঁড়িয়ে হাসতে লাগলো পেট চেপে। বাহ, বাঘিনী দেখি ভয় পায়। রাস্তায় এমন ভূতের মতো চেহারা নিয়ে ঘুরে বেড়ালে যে কেউ ভয় পাবে। মাস্ক ছাড়া আপনাকে বাইরে বের হতে দিয়েছে কেন? বাড়িতে তো আটকে রাখার মতো একটা বউ নাই, তাই বের হতে পেরেছি। আহারে, জীবনে আপনার বউ হবে বলে মনে হয় না। সরে দাঁড়ান। সরে দাঁড়ানোর কি আছে? আমাকে ধাক্কা মেরাই যেতে পারো। আপনাকে টাচ করার মতো ইচ্ছেও আমার নেই। মেয়েদের সাথে এমন অভদ্রতা করেনছি। অভদ্রতা কোথায়? চলো, আমি বরং তোমাকে পৌঁছে দিই। আমি কি বাড়ি চিনি না যে আপনি পৌঁছে দিবেন? সরে দাঁড়ান, ভালোই ভালোই বলছি। প্রায় অনেকক্ষণ ধরে তর্ক করতে করতে রিম বিরক্ত হয়ে উঠেছে। সারাদিন শাড়ি পরে থাকায় শাড়ির প্রায় নাজেহাল অবস্থা হয়ে গেছে। কখন যে কোন দিক থেকে খুলে পড়বে ঠিক নেই। তার উপর নির্ঝরের উপস্থিতি একেবারে সহ্য হচ্ছে না। রিম হাত রাস্তায় নেমে চলেতে লাগলো, পেছনে থেকে নির্ঝর রিমের হাত চেপে ধরল। সাথে সাথে রিমের শাড়ির কুচিগুলো বেখেয়ালি নড়বড়ে হয়ে পিচের রাস্তায় লুটোপুটি খেতে শুরু করল। দুর্ঘটনাবশত রিমের হাত ধরতে চেয়ে হাতের সাথে সাথে শরীর আঁচলেরও টান পড়েছে। আর অনেকক্ষণ যাবৎ শাড়ি পরে থাকায় কেমন নড়বড়ে হয়েছিল, যা মুহূর্তেই নুয়ে গেল। রিম চটজলদি নিজের শাড়িটুকু তুলে নিল হাতের ভাঁজে। চক্ষু জুড়ে অশ্রু। যদিও রিম প্রতিবাদী মেয়ে, কিন্তু এই অবস্থায় যেন নিজেও একটা ভঙ্গুর হয়ে গেল। মুখ থেকে কোনো কথা বেরুল না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল রাস্তায়। হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে এসেছিল। যেহেতু অনুষ্ঠান ছিল, রিকশা পাওয়া খুব টাফ ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এক প্রকার রাগ হয়েই হাঁটা ধরেছিল। রাস্তায় 2-1টা মানুষ শুধু চলাচল করছিল, কিন্তু এখন তাও নেই। নির্ঝর ব্যাপারটা বুঝতে পেরে চট করে রিমের হাত ছেড়ে দিয়েছিল। এখন অপরাধী মনে হচ্ছে। কিছু বলতে যাবে সেই মুহূর্তেই নিজের গালে কষিয়ে এক শক্ত হাতের থাপ্পড় লাগল। যেন কোনো সিংহের থাবার তুলনায় কম কিছু নয়। নির্ঝর পড়তে পড়তে নিজেকে সামলে নিল। গালে হাত রেখে সোজা হতেই সামনে দেখল সেই দিনের সেই স্যারকে। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম, রাস্তাঘাটে কোনো মেয়েকে যে উত্ত্যক্ত করতে না দেখি। সরি স্যার, আসলে তোমার থেকে আরও একটা কথাও শুনতে চাই না। এক্ষুনি চোখের সামনে থেকে চলে যাও, নয়তো আইনের স্টেপ নিতে বাধ্য হব। নির্ঝর অপরাধী হয়েই চলে গেল সেখান থেকে। ফাহিম সামনে এসে দেখল ওই মেয়েটাই। আর ইউ ওকে? রিম মাথা নিচু করে আছে। চোখের পানি টুপ টুপ করে পড়ছে পিছের উপর। নিচের দিকে তাকিয়ে ফাহিম চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিল। সে যদি আরেকটু লেট করত তাহলে হয়তো অন্য কিছু হয়ে যেত। ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হাতের কোট রিমের গায়ে জড়িয়ে দিল। রিম এতক্ষণে মুখ তুলে তাকালো ফাহিমের দিকে। রিমের চোখমুখ লাল টুকটুকে হয়ে গেছে লজ্জায়। শাড়ি ঠিক করে নাও। রিম নিচু মস্তিকে বলল, আমি পারি না। ফাহিম হা করে তাকালো। পারো না? তাহলে পরেছ কি করে? আম্মু পরিয়ে দিয়েছিল। ফাহিম বুঝল এই মেয়ের দ্বারা কিছু হবে না। রিমের হাত থেকে শাড়ি ছিনিয়ে নিজের হাতে নিয়ে কোনোরকম কুচি করে রিমের হাত দিল। গুজে নাও। রিম অবাক হলো, এত সুন্দর করে একটা ছেলে শাড়ির কুচি করতে পারে। আর সে মেয়ে হয়েও একটা শাড়ি পরতে পারে না। কিভাবে সম্ভব? তোমার বাসা কোথায়? জি আর ও সামনে। ঠিক আছে, গাড়িতে উঠে পড়, আমি নামিয়ে দিচ্ছি। রিম উঠবে কি উঠবে না ভেবেই চলছে। কোনো অচেনা ছেলেকে কি বিশ্বাস করা ঠিক হবে? এই মেয়ে, এত কি ভাবছ? আমি একজন টিচার। বাচ্চা মেয়ের এত ভাবতে নেই। গাড়িতে উঠো। আমার বয়স জানো? আমাকে নিয়ে এসব আলতু ফালতু না ভাবলেও চলবে। তুমি আমার কাছে একটা বাচ্চা মেয়ে। রিম বাড়িতে পৌঁছে নিজের ঘরের দোর লাগিয়ে বিছানায় বসে আছে। নির্ঝর এতটা অসভ্যতা করবে তার ভাবনার বাইরে ছিল। যে ঘৃণা তার জন্য সৃষ্টি হয়েছে এই জীবনে আর সেটা মুছবে না। বিছানার চাদর খিচে জড়িয়ে ধরেছে। চোখের পানি শুকিয়ে গেছে গালে। ভাগ্যিস সেই মানুষটা এসেছিল, নয়তো কি হয়ে যেত। ভাবতেই আরো গায়ে কাটা দিয়ে উঠল। ফাহিম গাড়ি করে তার বাড়ির সামনে পৌঁছে দিয়েছিল। এর আগেও নির্ঝরকে রিমের সাথে দেখে নির্ঝরকে সাবধান করেছিল।
কিন্তু আজকের পর থেকে মনে হয় আর সাবধান করবে না। হঠাৎ করে ফাহিমের বলা কথা মনে পড়ল, সে নাকি বাচ্চা মেয়ে। কলেজ পড়ুয়া মেয়ে কিভাবে বাচ্চা হয়? তাদের সাথে পড়া কত মেয়ের 2টা করে বাচ্চা হয়ে গেছে। সেখানে তাকে বাচ্চা বলে আখ্যায়িত করা হচ্ছে। নিজে টিচার বলে কি স্টুডেন্টদের বাচ্চা মনে হয়? বুইড়া কোথাকার! বলেই হাসল। তার সাথে এমন ঘটনা ঘটল আর সে এখন হাসতে ব্যস্ত। হাসির শব্দে রিমের মা দরজা ধাক্কা দিচ্ছে। এই রিম, তোর কি হয়েছে? মুখ গোমড়া করে রুমে ঢুকে দরজা বন্ধ করলি, আর এখন এমন পাগলের মতো হাসছিস কেন? হাসি থামিয়ে মায়ের কথার উত্তর দিল, কিছু হয়নি তো মা। তাড়াতাড়ি আয়, খাবার খেতে হবে। তুমি যাও, আমি আসছি। শাড়ি খোলার জন্য কুচিতে হাত রাখতেই লজ্জা লাগল। তখন কি সুন্দর কুচি করে দিল ফাহিম। আচ্ছা, উনি এত সুন্দর শাড়ি পরা কোথা থেকে শিখলেন? ওনার বউ আছে নিশ্চয়, তাকেই পরিয়ে দেয় বলে জানে। তার বউ খুব ভাগ্যবতী। বউ শব্দটা বলতে কিছুটা দ্বিধা লাগলেও জড়ানো কণ্ঠ বলল। সারাদিনের জার্নি যেন রাইসা নিষ্প্রাণ হয়ে গেছে। চোখের সামনে 20টা করে বোরখা হেজাব দেখে মাথা ধরেছে। এত বোরখা সে একসাথে দেখেনি। নিজে কোনোদিন শপিং করতে যায়নি, যা এনে দিত সৎ মা তাই পরত। একবার তো এমন এক জামা এনে দিয়েছিল যে পাঞ্জাবি ও এর থেকে ভালো মাপের আসে। এতটাই ঢিলা ছিল। রাস্তায় তাকে দেখে কত মানুষ যে হাসাহাসি করেছিল তার ঠিক নেই। সেই যে এক দৌড়ে ঘরে বাড়িতে এসেছিল। পরে শুনতে পারে সৎ মা ইচ্ছে করেই এমন জামা ওকে দিয়েছিল। বোরখাগুলো হাতে নাড়তে নাড়তে হাসল। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু বোরখাতে পড়ে ভিজে গেছে। তাকে মানতেই পারে না, দেখতেই চায় না, অথচ তাকে ভার্সিটির অনুষ্ঠান থেকে নিয়ে গিয়ে মার্কেট করে দিল। গাড়িতে চুপচাপ বসেই ছিল রাইসা, কোনো কথা বলেনি। তেজ গাড়ি থামিয়ে রাইসাকে নামতে বলল। রাইসা তবুও চুপচাপ নেমে দাঁড়ালো, কোনো কথা বলল না। কেন তাকে এখানে এনেছে? চলো। রাইসা তেজের পেছনে পেছনে ধীর গতিতে হাঁটতে লাগল। তেজের সাথে হাঁটা কি তার শক্তি আছে? রাইসা নিচের দিকেই তাকিয়ে হাঁটছিল, কিয়ক্ষণ পর সামনে তাকালো, তেজ নেই। এতক্ষণে কোন দিকে গেছে তার ঠিক নেই। রাইসা এখন কোন দিকে যাবে? সে হারিয়ে যাবে ভেবে ক্রন্দনরত হল। তখন নিজের হাতে কারো ছোঁয়া পেল। পাশে তাকাতেই তেজ বলে উঠল, পিঁপড়া তো দূর, কচ্ছপও তোমার থেকে জোরে হাঁটতে পারে। রাইসা অসহায় ভঙ্গিতে মাথা নিচু করল। তেজ রাইসার হাত ধরে হাঁটতে লাগল। রাইসা একবার নিজের হাতের দিকে তাকালো, একবার তেজের হাতের দিকে। এই হাত আগেও তার হাত ধরেছে, কিন্তু শুধুই অবহেলা আর রাগ থেকে। এইবার মনে হলো আঁকড়ে ধরেছে যাতে হারিয়ে না যায়। সমান মাপে 20টা বোরখা নিয়েছে তেজ। এরপর রাইসাকে গাড়িতে এনে বসিয়ে আবার ছুটে গেল মার্কেটে। ফিরে আসলো হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। হয়তো তার কিছু ছাড়া পড়েছিল। বাড়িতে প্রবেশ করেই মায়ের সম্মুখীন হলো তেজ আর রাইসা। তুমি রাইসাকে নিয়ে কোথায় গিয়েছিলে? আমি কোথায় নিয়ে যাব? মার্জিয়া অনেক আগেই এসেছে ওর কাছে, শুনেছি তুমি নাকি ওকে নিয়ে বাড়িতে আসছো। তাহলে এতক্ষণ লাগে বাড়িতে আসতে? আমি মার্কেটে গিয়েছিলাম। তুই একা যেতে পারিস না। ওকে কেন নিয়ে যাবি? দরকার ছিল। কি এমন দরকার যে ওকে নিয়ে যেতে হবে? মা, এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না, বলে চলে গেল। মেহরিমা নওয়ান পেছনে ঘুরে ছেলের চলে যাওয়ার পানে তাকালো। এমন একটা বেয়াদব ছেলে তার পেটে ছিল ভাবতেই মাঝে মাঝে কনফিউশনে পড়ে যান। ছেলেটা বাপের 14 গোষ্ঠী আর মায়ের 14 গোষ্ঠী মিলে 28 গোষ্ঠীর কারো মতো হয়নি। একেবার ভিন্ন গ্রহ একটা। রাইসার দিকে ঘুরে বললেন, কোথায় নিয়ে গেছিল? তোমাকে কি কিছু বলেছে? রাইসা বলল, না আম্মু, উনি কিছু বলেননি। তোমাকে কেন শপিং এ নিয়ে গেছিল? রাইসা কিছু বলবে তার পূর্বেই বাড়িতে ঢুকল ড্রাইভার। হাতে অনেকগুলো শপিং ব্যাগ। সেদিকে তাকিয়ে মেহরিমা নওয়ান চক্ষু সরু করলেন। এসব কি হাতে? ম্যাডাম, এসব তেজ বাবা আনতে বলল। রাইসা মামুনির ঘরে দিয়ে আসি যেন, বলে সে চলে গেল উপরে দিতে। মেহরিমা নওয়ান রাইসার দিকে ঘুরতেই রাইসা বলল, এত বোরখা নিয়ে দিয়েছে, আমি বলেছি আমি নিব না। কিন্তু আমার কথা শোনেননি। এত বোরখা দিয়ে আমি কি করব? কি করবে সেটা তুমি জানো?
তোমার হাজবেন্ড তোমাকে নিয়ে দিয়েছে এখানে, আমি কি বলতে পারি? রাইসা সংকোচ বোধ করল। হালকা লজ্জাও পেয়েছে শাশুড়ির মুখ থেকে হাজবেন্ড শুনে। মাঝে মাঝে ভাবতেই কষ্ট হয় তার বিয়ে হয়ে গেছে। রাইসা লজ্জায় ধীর গতিতে পা ফেলে উপরে চলে গেল। মেহরিমা নওয়ান রাইসার যাওয়ার দিকে তাকিয়ে ভাবছেন। সকালে তেজকে যে বলেছিল বোরখা নিয়ে তাই কিনে দিয়েছে। হাজার হোক ছেলে তো তারই, সে যদি না নিজের ছেলেকে তাহলে কিভাবে হবে? সে যাই হোক, এভাবে যদি তেজকে অন্তত রাইসার দিকে ঠেলে দেওয়া যায়, একটা সুন্দর সংসার গুছিয়ে দেওয়া যায়, এতে কোনো ক্ষতি নেই। তার এই বাদর মুখ ছেলে যদি হাসতে পারে। দরজায় ঠক ঠক শব্দ হতেই রাইসা চমকে উঠল। দরজা লাগায়নি, মার্জিয়া এসে টোকা দিল। সে জানে দরজা যতই খোলা থাকুক নক করে যাওয়া একটা ভদ্রতা। মার্জিয়াকে দেখে রাইসা খাট থেকে নেমে আসতে আসতে বলল, আপু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। মার্জিয়া গিয়ে দেখল প্রতিটা বোরখা এক্সপেন্সিভ আর নিউ নিউ কালেকশন, তবে খুব সিম্পলের মাঝে। আমার ভাইয়ের পছন্দ বলে কথা। জানো, আজ পর্যন্ত আমাকে কোনোদিন একটা উড়না এনে দেয়নি। কিছু চাইলেই টাকা বের করে দেয় আর বলে, যা ভালো লাগবে কিনে নিস পছন্দ মতো। রাইসা আর মার্জিয়া অনেকক্ষণ গল্প করল। রাতে খাবার খেয়ে রাইসা ঘুমুতে গেলে পেছনে থেকে তেজ ডাক দিল, মৃগনয়নী। রাইসা পা আটকে গেল। ধীর কণ্ঠে বলল, জি। আমার রুমে এসো। রাইসা গেল তেজের সাথে। হাতে একখানা শপিং ব্যাগ ধরিয়ে দিল। এটা কি? নিজে খুলে দেখো। রাইসা কৌতূহল নিয়ে খুলে দেখে একটা গাঢ় নীল রঙের কাতান শাড়ি। এটা তো শাড়ি, কিন্তু আমাকে দিচ্ছেন কেন? মিহি কণ্ঠে বলল রাইসা। তেজ বেকনিতে যেতে যেতে বলল, শাড়ি নিশ্চয় আমি পরব না। আর নিজেই তো সকাল সকাল শাড়ি পরেছিলে নাচতে নাচতে। তাহলে আবার এত কোশ্চেন কেন? আমি বারান্দায় আছি, চট করে শাড়ি পরো। রাইসা আক্কেল খেয়ে বেয়াক্কেল হয়ে গেল। সে কবে নাচতে নাচতে পড়েছে? মার্জিয়া নেহায়েত জোর করেছিল বলে পড়তে হয়েছে। আর তাছাড়া এখন কেন শাড়ি পরবে? সে তো শাড়ির শও জানে না। পরবে কিভাবে? মা থাকলে তো ছোটবেলায় পরায় শেখায়। কিন্তু তার তো মাও নেই। ছোট থেকে শাড়ি পরেনি কোনোদিন। এই আজকে সকালেই পরেছিল, ভালো মতো নিজেকে না দেখতেই খুলতে হয়েছে। যার জন্য খুলতে হলো সেই আবার শাড়ি দিচ্ছে পরার জন্য। আজব মানুষ। তখন তো পরেছিল, তাহলে এখন আবার পরতে বলার কারণ কি? আমি শাড়ি পরতে পারি না। কথা কর্ণকুহরে আসতেই হাত দুটো মুঠো হয়ে এলো। সকালে তো পরেছিলে। আপু পরিয়ে দিয়েছে। তেজের বুঝা হয়ে গেছে। তাই নিজের ফোন এনে রাইসাকে দিল। ভিডিও আছে, দেখে দেখে পড়ে নাও। আমি পারবো না। চেষ্টা করো, ঠিক পারবে। বলে বারান্দায় চলে গেল আবারও। আর রাইসা ফোন আর শাড়ি হাতে কেমন একটা পাথর বনে গেল। এটা কেমন ধরনের আবদার বা আদেশ? এই রাতে কে কাকে শাড়ি দিয়ে বলে শাড়ি পরো? নিশ্চয় মাথায় গন্ডগোল ছাড়া ভালো মানুষের কাজ হতেই পারে না। রাইসা শাড়ি খুলে এলো মেলো করে কয়েকবার ভিডিও দেখে ট্রাই করল। কিন্তু একদিকে হলে আরেক দিকে হয় না। বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। কি যে করবে ভেবে পাচ্ছে না। এর মাঝে বারবার বেলকনির দিকে তাকিয়ে দেখছে তেজ আসছে নাকি। হয়েছে? তেজের কথায় রাইসা ধরফরিয়ে উঠে শাড়ি চেপে ধরল। যা পড়েছিল তাও খুলে হাতে চলে এসেছে। এই সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই। হচ্ছে না। তেজ বিরক্ত নিয়ে কপাল চেপে ধরল। বিড়বিড় করে বলল, আজব মেয়ে তো, একটা শাড়ি পরতে পারছে না। জোরে বলল, ঠিক আছে আমি আসছি। তেজ আসার কথা শুনে রাইসা তাড়াহুড়ো করে শাড়ি নিজের গায়ে সাপের মতো পেঁচিয়ে নিল। কি সমস্যা? একটা শাড়ি পরতে পারছো না ভিডিও দেখেও? বলতে বলতে রুমে এসে রাইসাকে এমন দেখে হা হয়ে গেল। মুখ থেকে কথা যেন হারিয়ে গিয়েছে। রাইসা নিজেকে গুটিয়ে দাঁড়ালো। পায়ের উপর এক পা চেপে ধরে আছে নিচু মস্তকে। এটা শাড়ি পরেছ নাকি সাপের মতো পেঁচিয়েছ? ফোনের ভিডিও চালু আছে খাটের উপর। আর রাইসা চেষ্টা করতে করতে ব্যর্থ। তেজ ফোনটা হাতে নিয়ে ভালো মতো কয়েকবার ভিডিও দেখল। পাশে খাটের উপর রাইসার ওড়না পড়েছিল। সেটাই কয়েক ভাঁজ করে নিজের চোখ বেঁধে নিল। দেখি শাড়ি আমার হাতে দাও। তেজের কথায় উপর দিকে তাকিয়ে চক্ষু একেবারে আমের গাছে।
এভাবে চোখ বেঁধে রাইসার থেকে শাড়ি চাচ্ছে কেন? কি হলো দাও। আমি দেখছি না, ভয় নেই। রাইসা আস্তে আস্তে শাড়ি পেঁচানো থেকে ছাড়িয়ে তেজের হাতে তুলে দিয়ে নিজের শরীরে তার খুলে রাখা কুর্তি জড়িয়ে নিয়েছে ব্লাউজের উপরে। তেজ ভালো করে একবার মস্তিষ্ক ধলায় করে লম্বা শ্বাস নিয়ে রাইসার হাত শাড়ি দিয়ে বলে বলে দিল কোথায় কিভাবে পরতে হবে। রাইসা সেই মোতাবেক পুতুলের মতো পরে নিল। নিজের দিকে তাকিয়ে নিজেও অবাক হলো। সে পেরেছে। একেবারে পারফেক্ট না হলেও মোটামুটি হয়েছে। তেজ আস্তে করে চোখের বাঁধন খুলল। অনেকক্ষণ যাবৎ চোখ বেঁধে রাখার কারণে ঝাপসা ঝাপসা লাগছে। চোখ দুটি হাত দিয়ে ডলে হালকা করে তাকালো। ঘরের উজ্জ্বল সাদা আলোতে তার সামনে দাঁড়িয়ে আছে এক নীল রঙে রাঙানো মৃগনয়নের নীলাঞ্জনা। তেজ প্রথমে যেন কথা ভুলে গেল। বুকের ভেতর ধকধক শব্দটা এখন নিজেই শুনতে পাচ্ছে। এতক্ষণ যাকে নিয়ে বিরক্ত হচ্ছিল, সেই মেয়েটাই এখন তার সামনে দাঁড়িয়ে আছে একেবারে অন্য এক রূপে। গাঢ় নীল কাতান শাড়িটা রাইসার গায়ে পরে যেন আলাদা প্রাণ পেয়েছে। সাদা উজ্জ্বল আলোয় নীল রংটা আরো গভীর হয়ে উঠেছে, ঠিক যেন বর্ষার আকাশে জমে থাকা মেঘের ফাঁকে সন্ধ্যার নরম নীলচে আভা। আঁচলটা কাঁধ ছুঁয়ে ধীরে ধীরে নেমে এসেছে, কোমরের ভাঁজে নিখুঁতভাবে বসে থাকা প্লিটগুলো তার সরল শরীরটাকে অদ্ভুত এক শোভা দিয়েছে। রাইসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাজে তার গাল টকটকে লাল, চোখের পাপড়ি কাঁপছে হালকা বাতাসে দুলে ওঠা কাশফুলের মতো। কানের পাশে কিছু এলোমেলো চুল বেরিয়ে এসে মুখের ধারে লেপ্টে আছে, সেই অগোছালো সৌন্দর্যটাই যেন তাকে আরো সত্যি, আরো কোমল করে তুলেছে। তেজ ধীরে ধীরে এক পা এগোল। তার চোখে আর আগের সেই কঠোরতা নেই, বরং এক ধরনের বিস্ময় আর অচেনা মুগ্ধতা। গলাটা শুকিয়ে এলো। কথা বলতে গিয়ে থমকে গেল। মৃগনয়নী শব্দটা বলতে যেন কত শুকিয়ে এসেছে কণ্ঠনালী। রাইসা চোখ তুলে এক মুহূর্ত তাকালো। সেই দৃষ্টিতে ভয় নেই, আছে লজ্জা আর অচেনা কাঁপন। যেন সে নিজেও বুঝতে পারছে না, এই রূপটা তার নিজেরই কিনা। তেজ মনে মনে ভাবল, এই মেয়েটা এতদিন তার চোখের সামনেই ছিল, অথচ সে এভাবে দেখেনি। শুধু দেখেছে বিরক্তি, অস্বস্তি। আজ প্রথমবার যেন সে দেখল, একটা নিরীহ, কোমল, অথচ আশ্চর্য রকম সুন্দরী রমণী। তার বুকের ভেতর অদ্ভুত একটা টান অনুভূত হলো। মনে হলো, যদি এই মুহূর্তটা থেমে যেত। যদি এই লজ্জায় রাঙা মেয়েটাকে এভাবেই চেয়ে থাকতে পারত অনেকক্ষণ। তেজ হালকা গলায় বলল, খারাপ হয়নি। কিন্তু সেই তিনটা শব্দের ভেতর লুকিয়ে ছিল হাজারটা অপ্রকাশিত অনুভূতি। রাইসার ঠোঁটের কোণে লাজুক একটা হাসি ফুটল। মনে হলো, এত কষ্ট, এত অবহেলার পর আজ প্রথমবার কেউ তাকে দেখে সত্যিই মুগ্ধ হয়েছে। ঘরের সাদা আলো, নীল শাড়ির মায়া, আর জনের মাঝখানে নীরব কাঁপন, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে রইল অদ্ভুত সুন্দর, ঠিক যেমন নতুন করে শুরু হওয়া কোনো অচেনা প্রণয়ের প্রথম দৃশ্য। তেজ মূলত সকালে রাইসাকে শাড়ি পরিহিত ঠিকভাবে দেখতে পায়নি। যখন শুনল শাড়ি পরবে বেশ একটা আবেগ নিয়ে রাইসার আসার অপেক্ষায় ছিল খাবার টেবিলে। কিন্তু যখন এসেছিল সবুজ রঙের শাড়ি পরে তখন মেজাজ তুঙ্গে উঠেছিল। সবুজ রংটা পছন্দ নয় এমন নয়। কড়া রকমের অপছন্দ সবুজ আর লাল। যার নাম শুনলেই শিরা উপশিরায় তরতরিয়ে আগুন ধরে যায়। এই আগুন ধরার মূল অধ্যায় হলো সে কালার ব্লাইন্ড। কোনো রং নিয়ে সমস্যা নেই, শুধুমাত্র এই লাল সবুজ ব্যতীত। এই দুই কালার ঠিক মতো পার্থক্য করতে পারে না। এই কারণেই মূলত সকালে এত কাহিনী আর রাতে নিজে হাতে শাড়ি দেওয়া এবং পরানো শিখিয়ে দেওয়া। দুই নয়নে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে কেবল সেই নীল মায়াবীর দিকে। এগিয়ে এসে হাত বাড়িয়ে রাইসার মাথায় ঠিকভাবে ঘোমটা তুলে দিল। এইবার লাগছে ঘোমটাবতী। রাইসার শরীর হিম হয়ে গেছে। এতটা কাছে তেজ যে নিঃশ্বাস নিতেও শ্বাসরোধ করে, কেউ যেন চেপে ধরে আছে গলা। তেজ ঘোমটা ঠিক করে দিয়ে হাত সরিয়ে নিলেও পুরোপুরি দূরে সরে গেল না। চোখ দুটো স্থির রাইসার মুখে। যেন বহুদিনের কোনো অপূর্ণ ছবি আজ সম্পূর্ণ হয়েছে। সবুজটা তোমার গায়ে ভালো লাগেনি? খুব শান্ত স্বরে বলল তেজ। রাইসা ভ্রু কুঁচকাল। কিন্তু আপু তো বলছিল ভালো লাগছিল। তেজ এক মুহূর্ত চুপ করে থাকল। তারপর ধীরে ধীরে বলল, সবাই আর আমি এক না।
তেজ আলতো করে রাইসার থুতনির নিচে আঙুল ছুঁয়ে মাথাটা একটু উপরে তুলল। মৃগনয়নী, তোমাকে নিলে বেশি মানিয়েছে। রাইসা তেজের দিকে তাকালো। একজন সুপুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে। সেটাই তার স্বামী। জীবনে এই একটা পুরুষ যে তাকে প্রথম স্পর্শ করেছে, আবার এত কাছেও এসেছে। প্রেম ভালোবাসাই কি সবার ঊর্ধ্বে? উত্তর না। তার চেয়েও সুন্দরতম হলো অনুভূতি, সম্পর্ক। আর সেটা যদি হয় স্বামী স্ত্রী, তাহলে কোথায় রইল না? ঝাপসা গরমের দিন পেরিয়ে বৃষ্টি নামল ধরণীতে। আকাশ যেন অনেকদিনের জমে থাকা অভিমান ঝরিয়ে দিল একসাথে। প্রথমে টুপটাপ, তারপর ধীরে ধীরে ঘন হয়ে এলো জলধারা। রুক্ষ মাটির বুক চিরে উঠল সোদা গন্ধ, মাটির সেই আদিম ঘ্রাণ, যা ক্লান্ত মনকে এক নিমিষে শান্ত করে দেয়। রাস্তায় জমে থাকা ধুলোর স্তর ধুয়ে মুছে স্বচ্ছ হয়ে উঠল সবকিছু। গাছের পাতা, যেগুলো এতদিন ক্লান্ত হয়ে ঝিমিয়েছিল, হঠাৎ প্রাণ ফিরে পেল। প্রতিটি পাতা বৃষ্টির ফোঁটায় ধুয়ে চকচক করছে, যেন নতুন করে জন্ম নিয়েছে। মাঠে বৃষ্টির জল পড়ে ছোট ছোট ঢেউ তুলছে, আর সেই ঢেউয়ের শব্দে মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি। ছাদে টিনের ওপর বৃষ্টির ছন্দময় শব্দ যেন অদৃশ্য কারো বাজানো তবলার তালে তালে বাজছে। শিশুরা ঘর থেকে বেরিয়ে ভিজতে চায়, মায়েরা বারান্দা থেকে ডাকে, তবু বৃষ্টির টানে কে আর ঘরে থাকে। কোথাও কেউ জানালার পাশে দাঁড়িয়ে চা হাতে বৃষ্টির রেখা গুনছে, কেউ বা পুরনো স্মৃতির অ্যালবাম খুলে বসেছে মনের ভেতর। আকাশ ধূসর হলেও মনটা যেন হালকা হয়ে যায়। তপ্ত দিনের ক্লান্তি ধুয়ে গিয়ে চারদিকে নেমে আসে এক কোমল শীতলতা। বাতাসে হালকা ঠান্ডা স্পর্শ, যেন প্রকৃতি নিজেই আজ নিত্য খেলায় মেতেছে। এভাবেই বৃষ্টি শুধু মাটি ভেজায় না, মানুষের ভেতরের শুকিয়ে যাওয়া অংশটুকুকেও নীরবে সজীব করে। বাইরে এই বৃষ্টির মাঝেই হঠাৎ বিদ্যুৎ চমকালো, ধরণী আলোকিত করে। সেকেন্ড অপেক্ষা না করে ইলেকট্রিসিটি চলে গেল, সাথে মেঘের গর্জন ভেসে এলো। কেঁপে উঠল পায়ের নিচের আবাসস্থল। ঘরে যেন ভূমিকম্পের সৃষ্টি। এর মাঝে তেজ নিজের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। তার বুকের গভীরে যেতে চাওয়া নিষ্পাপ রাইসা বেঁচে থাকার অবলম্বন হিসেবে আঁকড়ে ধরেছে তেজের বুকের শার্ট। অনবরত কাঁপছে, চোখ বন্ধ করে। তেজ কিছু বুঝতে পারল না। তখনই ভেসে এলো ভয়ে ভয়ে মিহি কণ্ঠে, আ আপু আপু, আমার খুব ভয় করছে। আশ্চর্য হলো তেজ। রাইসার ক্রন্দনরত কণ্ঠ বুকের গভীরে নীরব সূচ ফুটালো। তার হাত আলতো করে রাইসার মাথা বরাবর উঠে গেল, না চাইতেন সান্ত্বনা দেওয়ার মতো ভঙ্গিতে মাথায় হাত বুলালো। এমন অনেকেই আছে যত বজ্রপাতে ভয় পায়। এটা কমন ব্যাপার। তাই তেজ কিছু বলল না। বেশ কিছুক্ষণ পরে রাইসা সরে আসলো, যখন সে বুঝতে পারল সামনের মানুষ তার বোন নয়। এমন নয় যে রাইসা ছোট থেকেই বজ্রপাতে ভয় পেত। একদিন তার সৎ মা এইরকম রেটে বৃষ্টির, বিদ্যুৎ, বজ্রপাত ও ঝড়ের মাঝে আঙ্গিনার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছিল। সেই রাতের অজ্ঞান হয়ে পড়েছিল এত ঝড়ো বৃষ্টির মাঝে। এরপর থেকেই রাইসা এই ঝড়ো বৃষ্টির, বজ্রপাত প্রচণ্ড রকম ভয় পায়। বাড়িতে থাকতে সানজিদা রাইসার কাছে গিয়ে থাকত। তাই এমন পরিবেশে ভয় সানজিদা মনে করেই তেজকে জড়িয়ে ধরেছিল। রাইসা সরে আসতেই জনের মাঝখানে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বাইরে তখনও বৃষ্টি ঝরছে অবিরাম, যেন আকাশের কান্না থামতেই চাইছে না। বিদ্যুতের ঝলকানি মাঝেমধ্যে ঘরটাকে সাদা আলোয় ভাসিয়ে দিচ্ছে, আবার মুহূর্তেই সব ডুবে যাচ্ছে আধো অন্ধকারে। তেজ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রাইসার দিকে। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখে লজ্জা, ভয় ভেজা পাপড়ি এখনো কাঁপছে। বুকের ভেতর তার দ্রুত শ্বাসপ্রশ্বাসের ওঠানামা স্পষ্ট। তেজের ভেতরটা হঠাৎ অদ্ভুতভাবে নরম হয়ে এলো। মেয়েটা এত ভয় পায় কিভাবে? আবার মেঘ গর্জে উঠতেই রাইসা অনিচ্ছায় চোখ বন্ধ করে ফেলল। তেজ এগিয়ে এসে খুব স্বাভাবিক গলায় বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি এখানে। রাইসা ধীরে ধীরে মুখ তুলে তাকালো। অন্ধকারে তেজকে না দেখতে পেলেও তার এই ভরসযোগ্য কথা রাইসা মন শীতল করে দিল। তেজ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জানালার কাছে গিয়ে পর্দা টেনে দিল। ঘরের সোলার আলো জ্বালিয়ে সেই আলোটা একটু বাড়িয়ে দিয়ে ফিরে এসে বলল, চাইলে শাড়ি চেঞ্জ করতে পারো। রাইসা চুপচাপ দাঁড়িয়ে রইল।
সে ওয়াশরুমে একা যেতেও পারবে না, শাড়ি চেঞ্জও করবে না। তাই ধীরে মাথা ঝাঁকালো যে শাড়ি চেঞ্জ করবে না। রাইসার মাথা নাড়ানো দেখে তেজ আর জোর করল না। বাইরে আবারও এক দফা বিদ্যুৎ চমকালো, সাথে তীব্র গর্জন। রাইসার আঙুলগুলো অনিচ্ছায় আবার মুঠো হয়ে এলো। তেজ গভীর নিঃশ্বাস ফেলল। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, ঠিক আছে, শাড়ি চেঞ্জ করতে হবে না। তুমি গিয়ে শুয়ে পড়ো। রাইসা হাঁটা ধরল দরজার দিকে। তখন তেজ বলল, ওই দিকে কোথায় যাচ্ছ? রাইসা থেমে আস্তে করে বলল, জি ঘরে যাচ্ছি। আমি কি তোমাকে যেতে বলেছি? রাইসা তেজের এমন অর্ধ বাক্য বুঝতে পারে না। কি বলবে সোজাসুজি না বলে এক বাক্যে বলে চুপ থাকে। যেন সবাই তার ক থেকে কলকাতা বুঝে নেয়। কিন্তু রাইসা যে তাকে কলকাতা বুঝালেও সে উল্টে ক বুঝে বসে থাকবে। রাইসা মুখ তুলে তাকালো। অন্ধকারে তেজের অবয়ব স্পষ্ট নয়, তবুও কণ্ঠের দৃঢ়তা বোঝা যায়। এই রুমেই থাকবে? যাও গিয়ে বিছানায় শুয়ে পড়ো। আমি? এত নির্বোধ কেন তুমি? এখানে কাকে বলবো? রাইসা যাবে কি যাবে না ভাবল। কিন্তু আমি এখানে থাকবো কেন? আমি বলেছি তাই। এই নিয়ে আর একটা কথা বললে জানালা দিয়ে ফেলে দিব। রাইসা এক পা দুপা করে গিয়ে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে পড়ল। ঝড় বৃষ্টি যেন থামার নামই নেই। এভাবেই রাত পার হয়ে গেল। রাইসা ঘুমিয়ে যাওয়ার পর তেজ তাকে ভালো করে শুইয়ে গায়ে কম্বল টেনে দিয়েছিল। নিজে গিয়ে সোফায় বসে রাতটা পর করেছে। মৃগনয়নীর সাথে এটাই তার প্রথম রাত। দুইজনে এক ছাদের নিচে চার দেওয়ালে বন্দি কক্ষে আবদ্ধ। রাত গড়িয়ে ভোর হল। ঝড় থেমেছে অনেক আগেই। এখন শুধু ছাদ থেকে টুপটাপ করে জল পড়ার ক্ষীণ শব্দ। জানালার ফাঁক গলে নরম সকালের আলো ঢুকে পড়ছে ঘরে। বৃষ্টিধোয়া আকাশে মেঘের ভাঁজ পাতলা হয়েছে, বাতাসে বৃষ্টি মাখা ফ্রেশ গন্ধের সঙ্গে মিশেছে নতুন দিনের সতেজতা। তেজ সোফায় আধশোয়া অবস্থায় কখন যে চোখ লেগেছিল, নিজেও জানে না। গলায় হালকা ব্যথা নিয়ে ঘুম ভাঙতেই প্রথমে তার দৃষ্টি গিয়ে থামল বিছানার দিকে। সেখানে কেউ নেই। রাইসা ভোরের অজানেই জেগে গিয়েছিল। এরপর উঠে চলে গেছে নিজের ঘরে। বিছানার দিকে তেজ কিছুক্ষণ তাকিয়ে রইল। অদ্ভুত এক অনুভূতি বুকের ভেতর ঘুরপাক খেল। এই মেয়েটা রাতভর কাঁপছিল, আর এত সকাল সকাল চলে গেছে। ধুমকা লাগালি, রূপের বিজলি গিরালি। তোকে দেখে গাইছে এমন। রিমিক্স কাওয়ালি। জোহার যাবি না তুই আনাকালি। তোকে দেখে গাইছে এমন। রিমিক্স কাওয়ালি। রিমিক্স কাওয়ালি, প্রেমের রিমিক্স কাওয়ালি। কানের কাছে এমন গান শুনে ফাহিম জিহাদের দিকে তাকালো। তোর আবার কি হলো? আমার সামনে এমন গান গাইছিস যে? জিহাদ আবারও মাথা চুকলয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আহা আমার নাদান বাচ্চারে। তেজ বলছি তোর তেজপাতার একটু ভুনা ওকে খাওয়া। তাহলে একটু বুদ্ধি হোক। কি বলতে চাইছিস? ফাহিমের কথায় জিহাদ এবার খোলসা করে বলল, তুমি আর বাচ্চা বাচ্চা ফেস করো না বাচ্চু। তুমি যে আমাদের সবার থেকে এক ক্লাস উপরে সেটা আমি কালকেই দেখে নিয়েছি। কি দেখে নিয়েছিস? বাহহ কি নাটক? বলছি তুই যে এত সুন্দর শাড়ির পরাতে পারিস আগে জানতাম না। তুই বরং তেজার আমাকেই শাড়ি পরা শিখিয়ে দে। ভবিষ্যতে যেন আমি আমার বউ আর তেজোর বউকে শাড়ি পরিয়ে দিতে পারি। কথাটা শুনেই তেজের কাশি উঠল। তাড়াতাড়ি পানি খেয়ে দম নিল। তেজ যে রাইসাকে রাতে শাড়ি পরিয়েছিল এটা কি কোনোভাবে এরা জেনে গেল? কিন্তু কে বলবে এদের? বাড়ির কেউই জানে না, তাহলে এরা কেমন? আরে ভাই এখনই কাশি তুলিস না। ট্রেইলার আভি বাকি হে মেরে দোস্ত। তেজ আর ফাহিম দুইজনেই তাকিয়ে রইল। মজলিসে কার যে গোপনীয়তা ফাঁস হবে সেই ভয় আছে। জিহাদ বলল, তুই নিজেকে সিঙ্গেল দাবি করিস আবার রাস্তাঘাটে মেয়েদের শাড়ি পরিয়ে দিস? তুই এত চালক? ফাহিম বলে উঠল, দেখ মেয়েটা বিপদে পড়েছিল তাই সাহায্য করেছি। তুই যা ভাবছিস সেটা নয়। আর মেয়েটা দেখছিস কত ছোট। এসব ভাবছিস কি করে? তেজ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। জিহাদ ফাহিমকে বলল, এসব ছোট মোট আর চলে না। তুমি যে প্রেমের রিমিক্স বাজিয়েছ মনে, সেটা আমি চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি। রাস্তা একেবারে ক্লিয়ার চশমা ছাড়ায়।
জিহাদের কথা শেষ হতেই টেবিল জুড়ে একরাশ চাপা হাসি ছড়িয়ে পড়ল। সকালের ধোয়া ওঠা কফি আর বন্ধুত্বের খুনসুটি, মুহূর্তটা অদ্ভুতভাবে স্মৃতির পাতায় লেখা হলো। ফাহিম ভ্রু কুঁচকে বলল, তুই কি সিআইডি নাকি? এত পর্যবেক্ষণ ক্ষমতা কোথায় পেলি? জিহাদ নাটকীয় ভঙ্গিতে কলার ঠিক করে বলল, আমি প্রেম গোয়েন্দা। কার চোখে কার ছায়া পড়ছে, কার গলায় কার নাম আটকে যাচ্ছে, সব বুঝি। তেজ চুপচাপ বসে কফি নাড়ছিল। কিন্তু তার চুপ থাকা নিয়েই যেন সন্দেহ আরও বাড়ছে। জিহাদ এবার তেজের দিকে তাকিয়ে বলল, তোর আবার কি হলো? এমন গম্ভীর হতে আসিস যেন বাড়িতে বউ ঝগড়া লেগে জুতাপিটা করেছে। ফাহিম হেসে উঠল, এই কথাটা ঠিক বলছে, কিন্তু বেচারা বউ কোথায় পাবে? এর গোমরা মুখও দেখলে কেউ বিয়ে করবে না। তেজ এবার বিরক্ত গলায় বলল, তোরা বেশি বাড়াবাড়ি করিস না। ফালতু কথা বাদ দে। জিহাদ সঙ্গে সঙ্গে জবাব দিল, কেন তোর বিয়ে হবে না বিষয়টা মেনে নিতে পারছিস না বুঝি? আহা কষ্ট। তোরা চুপ করবি? কথাটা হুঙ্কার দিয়ে বলল তেজ। সাথে সাথে ওর কাছে থেকে দূরে গেল দুইজনেই। বেচারা তো ওরা দুইজন। যদি জানতো তেজের বিয়ে হয়ে গেছে, আর তাও এক বৃষ্টিঝরা রূপসীর সাথে, তাহলে বোধ হয় বজ্রপাতটা এখানেই ঘটত, কোনরূপ বৃষ্টি বাদল ছাড়া। শপিং করার জন্য আজকে ইমরানকে পাঠিয়েছে তার মা সুফিয়া বেগম। কারণ সানজিদা আর ইরা মেয়ে দুটোকে একা ছাড়তে চান না। ইমরান অফিস যাওয়া রেখে আগে দুইজনকে শপিংয়ে নিয়ে যাচ্ছে। মায়ের আদেশ বলে কথা। গাড়ির গতি স্বাভাবিক চলছে। ফ্রন্ট সিটে বসে আছে ইমরান। স্টিয়ারিংয়ে এক হাত রেখে বেশ দক্ষতার সাথেই গাড়ি চালাচ্ছে। রাতে বৃষ্টি হওয়ার পরেও যেন গরমের তীব্রতা কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। ব্যাক সিটে বসে থাকা সানজিদা আর ইরা এটা ওটা গল্প করেই যাচ্ছে। মুখে যেন তালা নামক জিনিস নেই। ইমরান সামনে থাকা আয়নায় হাত রেখে সোজা করে নিল। হ্যাঁ, সোজা করে নিল, কিন্তু সানজিদার সোজাসুজি। আয়নাতে চোখ রাখলেই সানজিদার ঘন পল্লব বিশিষ্ট অক্ষি যুগল দেখা যাচ্ছে। এই মুখ তো কত আগেই বন্দি করেছে মনের আয়নায়। শুধু হাজার দেখলেও তৃষ্ণা নিবারণের জো নেই। এমনটা আসলে কেন হয়? ভালোবাসে বলে। ভালোবাসার মানুষকে ভালোবাসার ওপার অনুভূতি ও চেয়ে থাকার তীব্র ইচ্ছা মৃত্যুর আগ পর্যন্ত কমে যায় না। এ এক অদ্ভুত নিলামো খেলা। গাড়িটা ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ল। দুপাশে সারি সারি শোরুম, কাচের দেয়ালে ঝলমলে আলো, দূর থেকেই যেন উৎসবের আমেজ। ইমরান গাড়িটা পার্কিংয়ে ঢুকিয়ে ইঞ্জিন বন্ধ করতেই সানজিদা আর ইরা জনেই হালকা উত্তেজনায় একে অপরের দিকে তাকালো। সানজিদা দরজায় হাত দিয়েছে খোলার জন্য, তখন দরজা আপনা আপনি খুলে গেল। অবাক হয়ে চোখ তুলে সামনে তাকিয়ে দেখল, ইমরান দরজা খুলে দাঁড়িয়ে আছে। চোখে সানগ্লাস, মেরুন রঙের টি শার্ট পরিহিত। মেরুন রঙে বেশ মানিয়েছে ইমরানকে। না চাইতেও এক দৃষ্টিতে তাকিয়ে রইল সানজিদা। সানজিদার এমন কাজে ইমরান হালকা কেশে সানজিদাকে হুঁসে আনার চেষ্টা করল। সানজিদাও বেশ বিব্রতবোধ আর লজ্জায় মাথা নুইয়ে বের হয়ে ইরার পাশে গিয়ে দাঁড়ালো। এই মানুষটাকে দেখে আজকাল খুব করে ইচ্ছে হয় শুধু তাকিয়েই থাকতে। সানজিদা নিজের মনকে কয়েকটা গালি দিয়ে হাঁটা ধরল ইরার সাথে। ইমরান মুচকি হাসি দিয়ে পেছনে পেছনে গেল। শপিং মলের স্বয়ংক্রিয় কাচের দরজা খুলতেই শীতল এসির বাতাস এসে গরমে ক্লান্ত শরীর জুড়িয়ে দিল। ভেতরে ঢুকেই চোখ ঝলসে যাওয়ার মতো আলোর ঝলকানি। মেঝেতে সাদা মার্বেলের ওপর লাইটের প্রতিফলন যেন ছোট ছোট তারার মতো ছড়িয়ে আছে। চারপাশে মানুষের গুঞ্জন, কেউ দাম জিজ্ঞেস করছে, কেউ ট্রায়াল রুমের সামনে লাইনে দাঁড়িয়ে, কেউ আবার নতুন কালেকশনের সামনে ছবি তুলছে। প্রথমেই তারা ঢুকল একটা বড় পোশাকের শোরুমে। সারি সারি র্যাকে সাজানো শাড়ি, থ্রি পিস, গাউন, রঙের বাহারে চোখ জুড়িয়ে যায়। গাঢ় নীলের ওপর রূপালি কাজ, হালকা পিচের ওপর সূক্ষ্ম ফুলেল নকশা, লাল জামদানি থেকে শুরু করে প্যাস্টেল শেডের আধুনিক ডিজাইন, প্রতিটা পোশাক যেন আলাদা আভিজাত্যের প্রতীক বহন করে। হঠাৎ চোখ গেল এক রাতের শরীর উপর। আকর্ষণ যেন সেখানেই আটকে গেল। হাতে নিয়ে দাম দেখে চৌম্বুকের ন্যায় আটকে রইল। তড়িঘড়ি করে শাড়ি থেকে হাত সরিয়ে নিয়ে থ্রি পিচের দিকে এগুলো। ইরা ওর পছন্দ মতো খুঁজে চলেছে, আরও সানজিদা তার অর্থ অনুযায়ী।
সে এখানে আসার পর থেকে 3টে টিউশনি নিয়েছে। এতে করে পড়ালেখা ও নিজের খরচ বেশ স্বাচ্ছন্দ্যে চলে যায়। খাবার খরচ সানজিদা দিতে চেয়েছে বহুবার, কিন্তু সুফিয়া বেগমের রাগ অভিমান পাল্লায় আর সেটা দেওয়া হয় না। তার কথা, মেয়ে হিসেবে যখন আঁকড়ে ধরেছে তাহলে খাওয়ার খরচ দিয়ে থাকতে হলে যেন দূরে চলে যায়। ইরা একটা হালকা ল্যাভেন্ডার রঙের ড্রেস তুলে আয়নার সামনে ধরতেই সানজিদা মুচকি হেসে বলল, এটা তোমার ওপর দারুণ মানাবে, একবার পরে দেখ। ইমরান একটু দূরে দাঁড়িয়ে মোবাইলে অফিসের মেইল চেক করছিল, কিন্তু মাঝে মধ্যে চোখ তুলে জনের উৎসাহ ভরা মুখ দেখছিল। তাদের হাসি, খুনসুটি, সবকিছু দেখে তার ঠোঁটের কোণেও অজান্তে হাসি ফুটে উঠল। তারপর তারা গেল জুতোর সেকশনে। কাচের তাকের ভেতর সাজানো হাই হিল, স্যান্ডেল, স্নিকার্স, ঝকঝকে আলোয় আরও আকর্ষণীয়। ইরা একটা হালকা সোনালি হিল পায়ে গলিয়ে হাঁটতেই টুকটুক শব্দে মেঝে কেঁপে উঠল। সানজিদা আবার আরামদায়ক জুতো পছন্দ করে, বেশ উঁচু না আবার বেশ নিচুও না, মাঝামাঝি সাইজের। মাপ অনুযায়ী নিয়ে নিল দুইজনেই। দাঁড়াও, আমার কথাটা শোনো, তুমি আমাকে ভুল বুঝছ। রিমের পেছনে যেতে যেতে কথাগুলো বলল নির্ঝর, কিন্তু কোনো পাত্তাই দিল না রিম। এমন আচরণের পর রিমের আর নির্ঝরকে দেখতেই ইচ্ছে করছে না। হঠাৎ করেই সামনে এসে দাঁড়ালো। এমনি নির্ঝরকে দেখলে এখন আতঙ্ক লাগছে। আমার কথাটা শোনো, তুমি যা ভাবছো আমি এরকম নয়, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। বিশ্বাস করো আমার এমন কোনো উদ্দেশ্য বা চাওয়া ছিল না। আমি শুধু, প্লিজ আপনি চুপ করুন তো, এত হ্যাংলা কেন আপনি? এত কিছুর পরেও আপনি আমার কাছে আসছেন? নিজেকে কি মনে করেন, খুব বড় মাস্তান? তুমি যেমনটা কি জ্যামটা যেমনটা করে যাচ্ছেন, মেয়েদেরকে কিভাবে। আর একবার কথা বলতে আসলে আমি কমপ্লেইন করব, বলে চলে গেল রিম। পেছনে নির্ঝর বলা বনে গেল। সে কি করতে চায় আর কি হতে যায়? ভাগ্য আসলে আছে। রাইসাকে নির্ঝরের বিষয়টা বললেও ফাহিমের বিষয় কিছুই বলেনি। দুই বান্ধবী বসে আছে। রাইসা সামনে চোখ রাখতেই দেখল, একটা মহিলা তার মেয়েকে নিয়ে এসেছে। স্কুল ছুটি হয়েছে। মেয়েটা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। তার মাও কত আবেশে জড়িয়ে নিল। ওড়নার অচল দিতে মেয়ের চোখে মুখের ঘাম মুছিয়ে দিয়ে কপালে এক চুমু খেল। মেয়ের পিঠ থেকে ভারী বইয়ের ব্যাগখানা নিজের হাতে তুলে নিল। এটাই মা। সন্তানের ভার সইতে কষ্ট হবে বলে নিজে হাতে তুলে নিল। রাইসার চোখ থেকে অগোচরেই পানি পড়ল। তার তো মা-ই নেই। এসব কষ্টের কথা বলার মতো মানুষও তার নেই। কাকে বলবে জীবনের গল্প? সে নিজেও গুছিয়ে কথা বলতে পারে না। নিজের ভেতর কষ্ট জমাট বেঁধে ক্ষয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রাইসা তুমি কাঁদছ? রিমের কোথায় রাইসা চটজলদি চোখের কোণে থাকা অশ্রুটুকু মুছে নিল। যেন কষ্ট কাউকে দেখানো এক অপরাধ। না, আসলে চোখে উপর থেকে গাছের কিছু একটা পড়েছে মনে হয়, তাই পানি বের হচ্ছে। রাইসা ক্ষণিক আবার সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইল নিষ্পলক। মানুষ বেঁচে থাকে জীবনের সাথে যুদ্ধ করে। যুদ্ধে জয়ী হয়ে পারলে তুমি হিমালয় শৃঙ্গ আর না জিততে পারলে তুমি প্রশান্ত মহাসাগরের শেষ গভীরতা, যাকে ধরা ছোঁয়ার সাধ্য নেই। মানুষ এক জীবনে কত কিছু অতিক্রম করে। একটা খাতা লিখতে লিখতে একদিন শেষ হয়ে যায়, কলমের কালিও শুকিয়ে যায়। এভাবে জীবনের বাতিও নিভে যাবে। অন্ধকার পরিবেশ পুরো বাড়ি জুড়ে। সানজিদা ছাদের রোলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। ইমরান গিয়ে পাশেই দাঁড়ালো। এত রাতে এভাবে ছাদে একা থাকা তোমার পক্ষে মোটেও ঠিক নয়। ভেবে চিন্তে কাজ করিও। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি স্মৃতিচারণ করছেন মিস? সানজিদা পাশ ফিরে ইমরানের দিকে তাকালো এক পলক। পরপরই চোখ ফিরিয়ে আগের মতো সোজা হলো। কাট কাট গলায় বলল, আপনি এখানে কি করছেন? আমি কি স্মৃতিচারণ করব? এমন কোনো স্মৃতি আমার নেই যে বসে বসে সেটা নিয়ে ভেবে দিন পর করব। আপনার অঢেল সময় থাকলে আপনি বসে এসব কাজ করতে পারেন। সানজিদার কাছ থেকে এমন উত্তরই আশা করেছিল। কারণ ইমরান জানে সানজিদা কেমন। কয়েক বছর আগে যখন তেরা তেরা কথা বলতে পেরেছিল, সেখানে এখন তো বয়স ও বুদ্ধি দুটোর তুলনায় এগিয়ে গেছে। এমন উত্তর আশাজনক। তুমি কিন্তু একটুও পরিবর্তন হওনি।
আগের থেকে তোমার কথার ঝাঁজ বেশ ঝাঁঝালো। তবে ব্যাপার না, মিষ্টির থেকে ঝাল বিষয়টা আমি বেশি উপভোগ করি। ইমরানের কথায় সানজিদা ভ্রু কুঁচকাল। অন্ধকারে ঠিক বোঝা না গেলেও তার চোখের দৃষ্টি যেন আরো ধারালো হয়ে উঠল। আপনার উপভোগের বিষয় আমি নই, মি ইমরান। তাই এসব মন্তব্য নিজের কাছেই রাখলে ভালো হয়। কথাটা বলে সে আবার আকাশের দিকে তাকালো। আজ আকাশে চাঁদ নেই, শুধু মেঘের ভেলা আর দূরের কয়েকটা তারার ক্ষীণ আলো। বাতাসে হালকা শীতলতা দুজনকে শীতল করে দিচ্ছে। পাশ থেকে একটা শপিং ব্যাগ সানজিদার দিকে ঠেলে দিল। সানজিদা অবাক হয়ে তাকিয়ে রইল। ইমরান নিজ থেকেই বলে উঠল, এটা তোমার জন্য। কি এটা?